আমরা সাধারণভাবে জেনারেল লাইফ ইন্স্যুরেন্স বলে থাকি। সেখানে 45টি প্রতিষ্ঠান রয়েছে, এছাড়া নন লাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে 31টি। এর মধ্যে 16টি নতুন কোম্পানি এসে যোগ দিয়েছে, সব মিলিয়ে 76টি প্রতিষ্ঠান বিমা খাতে। এবং বিমা খাতের অর্থনৈতিক অবস্থা যদি আমরা আলাপ করি তাহলে বলতে হয় যে জীবন বীমা কর্পোরেশনের নন লাইফ ফান্ড হলো 19,000 কোটি টাকার, এবং বেসরকারি খাতে যে সমস্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেটার লাইফ ফান্ড হলো 1,500 কোটি টাকা। আর আমাদের 2012 সালের যে সর্বশেষ তথ্য রয়েছে সেখানে দেখা যায় যে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম ইনকাম প্রায় 2,500 কোটি টাকা। এটা আরো বাড়ছে। হিউজ ডিফারেন্স ফর দ্য গভর্নমেন্ট প্লেয়ার, গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে ফান্ড ডিফারেন্স কি হিউজ মনে হচ্ছে? অনেক 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 পার্থক্য রয়েছে। এটা থেকে এখন যে সমস্ত বেসরকারি উদ্যোগে যত প্রতিষ্ঠান হয়েছে এদের ব্যাপক প্রচারণা এবং আস্তে আস্তে তারা যদি রুট লেভেলে আরো বেশি পরিমাণে পৌঁছে যেতে পারে তাহলে এই দূরত্ব কমে যাবে। আমার তো অনেক সময় মনে হয় যে এই প্রতিযোগিতারই বা দরকার কি? বিমা খাত আসলে সরকারি পর্যায়ে একটি নিয়ন্ত্রণকারী বা উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে অবতীর্ণ হলেই ভালো হয়। আর ব্যবসা বাণিজ্যের জন্য বেসরকারি খাতকে এই পুরোটাই 100%ই ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এখানে আমি একটা কোশ্চেনে যে আগে আপনি বলছিলেন যে মানে যে 76টা প্রতিষ্ঠান আছে এখন, এই প্রতিষ্ঠানগুলো নতুন যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে আগের মতো করেই নতুন করে কিন্তু আলোচনা হয়েছে যে অনেক বেশি হয়ে গেছে, সাইজের তুলনায় মার্কেট যা সাইজ তার চেয়ে অনেক বেশি অনুমোদন দেওয়া হয়েছে, ব্যাংকের ক্ষেত্রেও সেটা বলা হয়েছে। কিন্তু আপনি বললেন যে সরকারি ফান্ড এবং বেসরকারি ফান্ডের মধ্যে হিউজ ডিফারেন্স, মাত্র 2,500 কোটি টাকা নন লাইফ ফান্ড ক্যারি করছে বিমা খাত। তাহলে কি আসলে আরো আসতে পারে নাকি বেশি হয়ে গেছে? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সরকারি খাতে যে বিমা প্রতিষ্ঠান আছে তার টোটাল বিজনেসটা যদি বেসরকারি খাত করতে পারে তাহলে বেসরকারি খাতের এই সংখ্যা মোটেই বেশি নয়। এবং আমাদের মার্কেটের যে সাইজ আমরা এই মুহূর্তে হিসাব করছি এটার অ্যাকচুয়াল সাইজ তো অনেক বড়, আমরা সেসবখানে পৌঁছতে পারিনি এখনো। আমাদের মার্কেট অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটার কয়েক পার্সেন্ট, মাত্র 5-6% মাত্র ব্যবহার করছি। ওনলি 5%? হ্যাঁ, অর্থাৎ এই খাতে সাধারণ বীমায় বলেন কিংবা জীবন বীমায় বলেন আমরা খুবই সামান্য একটা পরিমাণে মানুষের কাছে পৌঁছতে পেরেছি। আমরা যে সাধারণ বীমার কথাই বলি, যে আপনি বলছেন হিউজ পটেনশিয়াল বিজনেস আছে, 5-6% মাত্র আপনারা হয়তো সেটা ধরলাম 10%, তাহলে বাকি যে 90% সেটা কেন আপনারা গ্রেপ করতে পারছেন না? আমাদের দেশে আসলে আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো যে বীমার বিষয়টা সাধারণভাবে আমরা মনে করি যেটুকু আমরা বাধ্যতামূলকভাবে যার প্রয়োগ আছে শুধু সেটাই আমরা বীমা করে থাকি। ব্যাংকে এলসি খুলতে হলে ব্যাংকে তার প্রোটেকশনের জন্য বা যে সমস্ত নিয়ম কানুনের মধ্যে যে বীমা করতে হয় শুধুমাত্র সেইটুকুই আমরা বীমা করে থাকি। অথচ সারা পৃথিবীতে সাধারণ ঘর বাড়ি অফিস আদালত থেকে শুরু করে ব্যক্তিগত খাতেও মানুষ প্রতিটা বিষয়ে কিন্তু বীমাকৃত থাকে। মানুষ জীবন আচরণে তার ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই নির্বিঘ্নে চলতে পছন্দ করে, কিন্তু আমাদের দেশে সেই সচেতনতাটা আসলে তৈরি হয়নি। এই ক্ষেত্রে ব্যাপক সচেতনতার প্রয়োজন আছে। আমি জানি না আমরা আজকে যেই ভবনে বসে কথা বলছি এটাও বীমাকৃত কিনা। এভাবে দেখা যায় যে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান আছে, বহু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আদৌ বীমা করা নেই। তাহলে প্রবলেমটা কি কালচারাল নাকি মানে কস্ট অফ ফাইন্যান্স বেড়ে যাবে এই জন্য করছেন না, এফোর্ড করতে পারছেন না? না, এফোর্ডের প্রশ্ন নয়, এটা তো বরং আরো সহায়ক ভূমিকা পালন করে। একজন বীমাকারী এবং যিনি বীমা করছেন না তার মধ্যে পার্থক্য হলো একটা প্রতিষ্ঠান তার বিজনেস যদি লস হয় তাহলে তার পক্ষে আবার নতুন করে দাঁড়ানোর কোনো সুযোগই থাকে না আমাদের দেশে, তার মেরুদণ্ডই ভেঙে যাওয়ার উপক্রম হয়। কিন্তু যদি সেটা বীমাকৃত থাকে তাহলে বীমা প্রতিষ্ঠানই তার সার্বিক দায়িত্ব গ্রহণ করে থাকে। কিন্তু বাংলাদেশ তো একটা দুর্যোগ এবং দুর্ঘটনা প্রবণ দেশ অন্যান্য দেশের তুলনায় বেশি, এবং এটা হচ্ছে বীমার জন্য খুবই একটা ফার্টাইল ল্যান্ড। তারপরেও যে এত গ্যাপ থাকে, এখানে কিভাবে ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যেতে পারে? কি করতে হবে? আমাদের তো খাতের তো অসীম খাত রয়েছে, আমরা সেগুলোর মাত্র গুটি কয়েক মাত্র ব্যবহার করছি। এই যে সারা দেশে এই যে কৃষিভিত্তিক একটা দেশ, সেখানে শস্য বীমা চালু করা এবং এটাকে আরো ব্যাপক আকারে নিয়ে যাওয়া এটা অবশ্যই প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাহলে কৃষকরা নিরাপদে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ঝুঁকির পরিমাণটা আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বেশি, সেজন্য সরকারকে আমাদের পার্টনার হওয়া দরকার এখানে। অর্থাৎ বেসরকারি বীমা প্রতিষ্ঠান এবং সরকারের একটা যৌথ উদ্যোগ থাকা দরকার, যেখানে
আমরা সাধারণ কৃষকদেরকে বা কৃষিবিদ যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিরাপদে রাখতে পারি, সেরকম যদি একটা ওয়ার্কআউট করা যায় তাহলে একটা হিউজ একটা বিশাল একটা দাঁড়াবে বলে আমার মনে হয়। এটা বিশাল খাত। এছাড়া অনেক ধরনের এই ধরনের আরো অনেক খাত রয়েছে আমাদের। জনাব সৈয়দুল ফারুক, আমরা ভালো কিছু বিষয়ে আলোচনায় এসেছি, আমরা আরো কিছু ইস্যু নিয়ে আলোচনা করবো এই খাতের। তবে এখন আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরবো আপনার কাছে। দর্শক, সৈয়দুল ফারুক বলছিলেন বাংলাদেশের বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের আরো কিছু বিষয় জানার আছে, আমরা তার কাছে ফিরবো একটি বিরতির পর। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৈয়দ আল ফারুক। জনাব সৈয়দ আল ফারুক, আমরা এর আগে বিরতির আগে যে আলোচনায় ছিলাম, আপনি একটা ভালো প্রসঙ্গ এনেছিলেন যে কৃষি বীমা বা শস্য বীমা, এটা তো অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু এটা আসলে কি স্টেজে আছে? প্রাইভেট সেক্টরে বা ইন্স্যুরেন্স গুলো কি দিচ্ছে এখন? এইসব নিয়ে আমরা গত বছর একটা বড় ধরনের সেমিনার করেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বীমা প্রতিষ্ঠান এবং গবেষক প্রতিনিধিরা সেই সেমিনারে অংশ নিয়েছিলেন। বাংলাদেশে প্রথমবারের মতো বীমা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেছিলেন এবং সেখানে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তার রিকমেন্ডেশন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে পাঠিয়েছি। সেগুলো এখন বিবেচনার তালিকায় রয়েছে। আশা করছি সেই সব বিষয়গুলোতে সরকার মনোযোগ দিলে বীমা খাত সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কি ধরনের কস্ট অফ প্রোডাকশনে তো একটা যোগ হবে, একটা নতুন খরচ যোগ হবে বীমা, যদি সে বীমা বাই করে, বীমা প্রিমিয়াম, সেটা কত বাড়তে পারে একজন কৃষকের পার্সেন্টেজ আসল হিসেবে? কথা কি, বীমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, যেটা বোধহয় একটা অতিরিক্ত খরচ। আচ্ছা, আসলে এটা কোনো অতিরিক্ত খরচ না। ব্যবসার মধ্যে আমরা যত রকম খরচ করি তার একটি অংশ মাত্র, এবং এই অংশটি সামগ্রিক ব্যবসার তুলনায় যৎ সামান্য। এটি কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে না, মানে 0.1 নিচে এটার পার্সেন্টেজ পড়ে। আপনি সামগ্রিক ব্যবসার কথা যদি ভাবেন, আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আসলে ভয়ের কিছু নেই। আপনি শুধুমাত্র সেইটুকু অংশ যোগ করে যদি নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন, তাহলে কেন আপনি বীমা সঙ্গে যুক্ত হবেন না, যেটা আপনাকে একটা পিসফুল মাইন্ড দেবে এবং এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আচ্ছা, আপনাদের যে বীমা খাত থেকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কি কি প্রোগ্রাম নেওয়া হয়েছে? যে আপনার কোম্পানির কথা যদি আমরা বলি, বা অন্যান্য যারা সহযোগী কোম্পানি আছে এই সেক্টরে, তারা কি করছে অ্যাওয়ারনেস গ্রো করার জন্য? এটা একেবারেই নিজস্ব উদ্যোগে আমাদের দেশে এই যে সমস্ত বীমা প্রতিষ্ঠান আছে বেসরকারি ক্ষেত্রে, তারা নিজেরা বিজ্ঞাপন অথবা সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করে, আর আমাদের অ্যাসোসিয়েশন থেকে তো এই ধরনের উদ্যোগ নেওয়াই হয়। কিন্তু এই ক্ষেত্রে সরকারেরও অনেক ভূমিকা রয়েছে। আমাদের যে বীমা একাডেমি আছে, একাডেমি এটা আরো বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। আমাদের এখানে সাধারণ বীমা কর্পোরেশন রয়েছে, কিন্তু বীমা ক্ষেত্রে যে নিয়ন্ত্রণকারী এবং উন্নয়ন জন্য যে প্রতিষ্ঠানটি কয়েক বছর আগে হয়েছে, তার নাম হলো ইডরা। তো এই প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ইডরার বর্তমান সাংগঠনিক কাঠামো এটা অত্যন্ত দুর্বল। এখানে যারা এটা পরিচালনা করবেন সেখানে বর্তমানে সদস্য শূন্যতায় ভুগছে। সরকার যদি ইমিডিয়েটলি এখানে সদস্য পূরণ করেন, তাহলে এই খাতে তারা যে সমস্ত ভূমিকা পালন করছে সেটা আরো জোরদার হবে। এছাড়া আরো লোকবল দরকার সামগ্রিকভাবে বীমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য এবং নিয়ন্ত্রণের জন্য। তাহলে বীমা খাত অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, আমি একটা কথা বলি, যেটা ইডরা যখন গঠন হয় তখন কিন্তু আপনার গণমাধ্যম একটা বেশ দুর্নীতির কথাগুলি এসেছিল বীমা খাতে, মানে নিয়মের বাইরে গিয়ে কাজ করার ব্যাপার, অনেকগুলো ইস্যুজ এসেছিল গণমাধ্যমে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কেন এই ধরনের দুর্নীতি চলে আপনার এই সেক্টরে? এটা আমি বলবো আপনার এই মন্তব্যটি অর্ধ সত্য মন্তব্য। এর মধ্যে যে খানিকটা সত্যতা নেই তাও নয়, আবার পুরোপুরি সত্যতাও স্বীকার করার কোনো উপায় নেই। বীমা খাতে কেন, সব খাতেই আমাদের দেশে তো দুর্নীতি হয়, তবে বীমা খাতে দুর্নীতি যেন না হয় সেটা রোধ করার জন্যই কিন্তু ইডরার জন্ম। অর্থাৎ ইডরা আর কাঠামোগত সুবিধা এমনভাবে তৈরি করা হয়েছে এবং প্রস্তাবনা আকারে এটা পাশ করা হয়েছে যাতে
সাধারণ বীমা এবং জীবন বীমা খাতে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা ব্যবসা পরিচালনায় কোনো দুর্নীতি না করতে তাহলে পারে। আপনি কি মনে করেন যে ইডরার সাথে যারা ব্যবসা পরিচালক, যারা ওনার্স অফ দ্য ইন্স্যুরেন্স, ওনাদের একটা দূরত্ব আছে, আপনাদের বড় দূরত্ব আছে ইডরার এটা সাথে? এটা শুরুতে কিন্তু একটা ভালো ধরনের একটা পজিটিভ রেজাল্ট এসেছে। ইডরার যখন শুরু হয়েছে তখন আমাদের দেশে বীমা খাতের দুটি প্রধান সমস্যা ছিল। একটা হলো বাকিতে ব্যবসা করা, আর একটা হলো একটা চূড়ান্ত অসম প্রতিযোগিতা। কমিশন এমনভাবে দেওয়া হতো যে বীমা খাত খুব খারাপ অবস্থায়, একটা পুষ্টিহীন একটা প্রতিষ্ঠানে প্রত্যেকেই পরিণত হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু ইডরা প্রথম দিকে যে ভূমিকা নিয়েছিল তাতে টোটালি বাকিতে ব্যবসা বন্ধ হয়েছে এবং কমিশন প্রথাটা বিলুপ্ত হয়েছিল। কিন্তু কিছুদিন চলার পরে ইডরার পক্ষ থেকে যেহেতু শক্ত ভূমিকা যেটা নেয়ার কথা, সেটা নেয়ার ক্ষেত্রে লোকবলের অভাবেই হোক আর অন্য কোনো কারণেই হোক না কেন এটার অভাব দেখা দিয়েছে, তখন এটি একটি কাগুজে বাঘ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তখন আবারও এই সদস্য প্রতিষ্ঠানগুলো আবার একটা অসম প্রতিযোগিতায় চলে গেছে। ইডরাকে কিন্তু একটা পাবলিক ডিমান্ড ফেস করতে হচ্ছে, যা অনেক ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ক্লেম সেটেল করছে না, প্রচুর ক্লেম সেটেল করছে না। আপনি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একজন নির্বাহী কমিটি চেয়ারম্যান হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা ডিল করছেন? এটাও আমি বলবো যে এটা একসময় কিন্তু এটা অনেকটাই সত্য ছিল। আমাদের যারা বীমা প্রতিষ্ঠানগুলো তারা কিছুটা গড়িমসি করতে হয়তো, কিন্তু গত কয়েক বছর যাবত এর ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন ক্লেম পেমেন্টের পরিমাণ নিয়ে যদি আমরা তথ্যগত দিক উপস্থাপন করি তাহলে দেখব যে এখন প্রচুর পরিমাণে ক্লেম উপস্থাপন যেগুলো করা হয় তা সেটেল করা হচ্ছে। এখন আর দেরি করার তেমন সুযোগ থাকে না। এক ইডরার কাছে যদি অভিযোগ করা হয় তাহলে তারাও এই বিষয়টি খতিয়ে দেখছে, এটি তদন্ত করে। এছাড়া আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তারাও যথেষ্ট সচেতন হয়েছে এই মুহূর্তে ক্লেম পেমেন্টের ব্যাপারে। কারণ যেখানে বাকিতে ব্যবসা করার কোনো সুযোগ নেই এবং কমিশন প্রথা বিলুপ্ত হয়ে আবার যদিও মার্কেটে আছে, যদি এটাকে আমরা বিলুপ্ত হওয়ার পথে আবারও একটা ধাপের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং করতে সক্ষম হই, তাহলে আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলোর মূল অস্ত্রই থাকবে কে কত ভালোভাবে ক্লেম পেমেন্ট করছে, তার উপরই তার ইমেজ ডেভেলপ করবে। তাহলে তাছাড়া তাদের উপায় নেই। তাহলে কেন তার কাছে একটা প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স করতে যাবে যদি তার ক্লেম পেমেন্ট ভালো না হয়? সেক্ষেত্রে রেটিং কোম্পানিগুলো ভালো ভূমিকা পালন করে। তারা দেখে যে কে কতটা ক্লেম পেমেন্ট করছে। এইসব তথ্য যদি ব্যাপকভাবে প্রচার হয় তাহলে সাধারণ বীমাকারী যারা বীমা করবেন তারা বুঝতে পারবেন কোন প্রতিষ্ঠানে বীমা করা উচিত তাদের। সৈয়দ আল ফারুক, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা শেষ কোশ্চেন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্ট প্লেয়ার হচ্ছে ফরেন ইন্স্যুরেন্স কোম্পানি, বিশেষ করে লিকো খুব ভালো করছে বা অন্যান্য আরো বেশ একটা বিজনেস একটা বড় স্টেক নিয়ে নিচ্ছে। লং লাইফ বা জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি আপনারা মনে করেন যে বিদেশিদের আসার প্রয়োজন আছে বা এরকম ফিল্ড আছে আপনার কাছে মনে হয়? আমাদের দেশের যে উদ্যোক্তা এবং আমাদের যে বীমাকারী প্রতিষ্ঠান যারা ইতিমধ্যে বাজারে আছে তাদের ব্যাপকভাবে তাদের এই ব্যবসা এককভাবে পালন করা সক্ষম, তারা সক্ষম। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমাদের সাধারণ যেই নিয়মের পর্যায়ে আছে সেভাবে তো বিদেশি বিনিয়োগ হতেই পারে, তবে আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশি বিনিয়োগে পরিচালিত হচ্ছে তারা এটার প্রয়োজন ফুলফিল করতে যথেষ্টভাবে সক্ষম বলে আমি মনে করি। আমরা প্রত্যাশা করব যে আমাদের দেশীয় ইন্স্যুরেন্স সেক্টর আরো সক্ষমতা অর্জন করুক এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড বিজনেস করুক। সৈয়দ আল ফারুক, আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের বীমা খাতের বিভিন্ন দিক সম্পর্কে আমাদের এবং আমাদের দর্শকদের জানালেন। আপনাকে আবার ধন্যবাদ একাত্তরের দর্শকদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ অর্থ সংলাপ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, আর বীমা খাতকে সাধারণ মানুষের চোখের সামনে নিয়ে আসার জন্য এবং এই খাত যাতে আরো অনেক দূর সামনে এগিয়ে যায় সেই প্রত্যাশা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানের পক্ষ থেকে রইল। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই খাতকে আপনারা আরো জনসমক্ষে নিয়ে আসবেন, এটার একটা পজিটিভ দিক যাতে সামনের দিকে নিয়ে যাওয়া যায় তার ক্ষেত্রে গণমাধ্যমগুলো ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। আমি দর্শক যারা যখন অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, অর্থনীতির একটি উল্লেখযোগ্য খাত হচ্ছে বীমা খাত এবং সারা বিশ্বে আধুনিক অর্থনীতি এগিয়ে যাওয়ার পেছনে একটা বড় ভূমিকা
হিসেবে পালন করে বিমা খাত। বিমা খাতের যে সমস্যাগুলো আছে বা যে সম্ভাবনাগুলো আছে, সমস্যাগুলো দূর হয়ে সম্ভাবনাগুলো পুরো বাস্তবায়ন হয়ে অর্থনীতি এই খাত আরো বেশি অবদান রাখবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি অর্থ সংলাপ। আবার আসবো কাল নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।